তো রোধের সমবায়, রোধ নিয়ে অঙ্ক কীভাবে করবি ওগুলো? তো রোধের সমবায়, রোধের যে গাণিতিক প্রশ্ন বা থিওরিগুলো আছে সেগুলো কীভাবে করবি? প্রথমে আমরা গাণিতিক পার্টটা নিয়ে আলোচনা করি, গণিতের মাধ্যমে থিওরিটা একটু একটু করে নিজে নিজে হয়ে যাবে, আর যেটুকু হবে না সেটুকু তারপর দেখা যাবে। তো প্রথমত রোধের দুটো জিনিস স্পষ্ট মনে রাখ, দুটি সূত্র অ্যাকচুয়ালি। প্রথমত ভি ইজ ইকুয়ালস টু আড়াই, ভি সমান সমান আড়াই। এবং দ্বিতীয়ত মনে রাখবো যে পি ইজ ইকুয়ালস টু ভিআই। এই দুটি জিনিস একদম পুরোই কী বলে কণ্ঠস্থ ঠোঁটস্থ যা ইচ্ছে করে ফেল। আলোচ্য বিষয়ে ভি ইজ ইকুয়ালস টু আড়াইটাকে ভি ইজ ইকুয়ালস টু আড়াই হিসেবেই রাখবো, কিন্তু পি ইজ ইকুয়ালস টু ভিআই যে সমীকরণটা, ওটাকে দু একটা একটু পাল্টে করা যেতে পারে। কীভাবে করবো দেখে নিই, যখন যেটা দরকার পড়বে করে নেওয়া হবে। ধর পি ইজ ইকুয়ালস টু ভিআই বলা হয়েছে, তো আবার এই ভি মানে তো আড়াই, তাহলে আমি পি ইজ ইকুয়ালস টু ভি এর জায়গায় আড়াই বসাতেই পারি। তাহলে ব্যাপারটা হয়ে যাচ্ছে আড়াই স্কোয়ার। দুর্দান্ত, এটা একটা সূত্র পাওয়া গেল। বা পি ইজ ইকুয়ালস টু যে ভিআই, সে আই এর জায়গায় এই ভি ইজ ইকুয়ালস টু আড়াই মানে কি আই ভি বাই আর, আরটাকে নিচে নিয়ে এলে ভি বাই আর। তো এই পি সমান সমান ভি ইন্টু আই এর জায়গায় আমি ভি বাই আর বসাতে পারি। তাহলে ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে পি ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। এটা একটা সূত্র পাওয়া গেল। তো পি ইজ ইকুয়ালস টু ভিআই এর এই তিনখানা সমীকরণ আমরা ব্যবহার করবো একসাথে মানে যখন যেটা দরকার পড়বে। আর ভি ইজ ইকুয়ালস টু আড়াই, তো ভি ইজ ইকুয়ালস টু আড়াই, ওর কথা ছাড়। প্রথমত বোঝ শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় বলতে কী বোঝে। এক্সেলেন্ট। তো এটা বলছিলাম, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। শ্রেণী মানে হচ্ছে পরপর, ক্লাসে পড়িস না তোরা, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, পরপর যায়। শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, এই জন্যে পরপর। তো যখনই কোনো জিনিস পরপর চলবে সেই জিনিসগুলোকে আমরা বলি শ্রেণী, মানে একটার পর একটা, তারপর একটা, তারপর একটা, তারপর একটা। এবং যখন কোনো জিনিস একসাথে একাধিক দিকে ছড়িয়ে পড়বে সেটাকে আমরা বলি সমান্তরাল। যে কোনো জিনিস ছড়িয়ে যাচ্ছে যখন, ছড়িয়ে যাচ্ছে মানে তুই ধর শ্রেণী ওয়াইজ ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3তে পড়ছিস শ্রেণী এটা, কিন্তু একই ক্লাসে ইতিহাসও পড়ছিস, ভূগোলও পড়ছিস, বিজ্ঞানও পড়ছিস, অঙ্কও পড়ছিস, সব কটা পড়ছিস, একসাথে পড়ছিস। তো এই জিনিসটা হবে সমান্তরাল, ঠিক? তাহলে প্রত্যেক ক্লাসে তুই সমান্তরালভাবে প্রত্যেকটা সাবজেক্ট পড়ছিস একই সাথে, একই রকম। কিন্তু আবার যদি ধর একদিনে প্রথমে ইতিহাস নিয়ে বসলি, তারপর কিছুক্ষণ পর ভূগোল নিয়ে বসলি, তারপর অঙ্ক নিয়ে বসলি, এগুলো আবার শ্রেণী চলে আসছে একটার পর একটা। তো যখনই কিছু একটার পর একটা করে যাবে সেটাকে আমরা বলবো শ্রেণী সমবায় বা শ্রেণী জাতীয় জিনিসপত্র। সমান্তরাল হবে যখন একসাথে অনেক দিকে চলে যাচ্ছে। রোধেরও তাই, রোধ যদি আমি পরপর রাখি সেটাকে বলা হবে শ্রেণী সমবায় রোধের। আর যদি একটা থেকে অনেকগুলো রোধ বেরোয় বা একই সাথে বহু পথ খুলে দিই কারেন্টের জন্য, সেটাকে বলে দেবো সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ধর 3-4টে রোধ আছে, R1, R2, R3, এরকম খানতিনেক রোধ আছে, তিনটেকে আমি পরপর শ্রেণীতে জুড়ে দিয়েছি এরকম। তো সেক্ষেত্রে ধর এটাকে বললাম R1, এটা R2, এটা R3, বাকিগুলো আপাতত ধর নেই। সেক্ষেত্রে টোটালটা তুল্য যে রোধ হবে, তুল্য রোধ আর হবে তিনটের প্লেন যোগফল শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। সমান্তরালে কী হবে? সমান্তরালে ধর 3 দিকে R1, R2, R3 করে রয়েছে। সমান্তরাল করার সময় আমরা যোগ তো করবো, কিন্তু প্লেন যোগ নয়, 1/, করে যোগ, অনন্যকের যোগ, 1/R1, 1/R2, 1/R3। তিনটিকে যোগ করব, কিন্তু যোগ করলেও যে আর পেয়ে যাব তা নয়, যেটা পাবো সেটা হচ্ছে 1/R। অনন্যকদের জোড় করে আর এরও অনন্যকই পাবো। তো বেসিক্যালি 1/R করো, যোগ করার পর সেটাকে আমরা উল্টাতে ভুলবো না, সবসময় উল্টাবে, তবে ব্যাপারটা দাঁড়াচ্ছে সমান্তরাল সমবায়। যে তুল্য রোধ, এই জিনিসটাকে আমরা বলছি
তুল্য রোধ, মানে পুরোটা টোটাল যে রোধ সেটা দাঁড়াচ্ছে। রোধ তো তোরা জেনে থাকবি, রোধ এর একক হচ্ছে ওহম, ওহম দিয়ে মাপা হয়। তো ধর একটা কোথাও এরকম শ্রেণীতে চারখানা রোধ লাগিয়ে দিয়েছে, একটা 10 ওহম, একটা 5 ওহম, একটা 7 ওহম, আর একটা কত ধরা যায়, ধরে নে 13 ওহম। দিয়ে বলো এ প্রান্ত এবং বি প্রান্তের মধ্যে তুল্য রোধ কত। তুল্য রোধ মানেই মোট রোধ। তো আমরা কি করব, যে আর সমান সমান কী বলেছিলাম, R1 প্লাস R2 প্লাস R3 R4 এরকম করে করে তো বেসিক্যালি ধরে যোগ করে দাও। প্রথম রোধ কত আছে, 10, তারপরেরটা 5, তারপরেরটা 7, আর তারপর আছে 13। 7, 5, 10, 13 যোগ করলে হচ্ছে কত, 35। 35 কি না, 35 ওহম। তাহলে পুরো সার্কিটটার তুল্য রোধ আমার দাঁড়িয়ে গেল 35 ওহম। ঠিক আছে, শ্রেণী মানে যে পরপর থাকবে, আর পরপর মানে যে এক লাইনে থাকবে সেটা কিন্তু নয়, পরপর থাকতে হবে, এক লাইনে নয়। হতে পারে এই রোধটাকে আমি এরম করে দিলাম, দিয়ে বললাম পয়েন্ট এ আর পয়েন্ট বি সেম 10, 5, 7 আর 13 ওহম নিয়ে। হতেই পারে এটাও কিন্তু এক লাইনে, দেখ যদি এক মানে লাইন হিসেবে ধরিস, এই এখান থেকে শুরু করে পুরোটা ঘুরে ব্যাপারটা এক লাইনে চলছে, তাই এটাও শ্রেণী সমবায়, এটিও শ্রেণী সমবায়। তার মানে এখানেও তুল্য রোধ হবে সেই যোগফল 10 প্লাস 5 প্লাস 7 প্লাস 13, টোটালে 35 ওহম। ঠিক আছে, যখন যখন একটার পর একটা রোধ, সেটা হচ্ছে শ্রেণী। তাহলে সমান্তরাল কখন হবে? সমান্তরাল হবে যদি ধর কোনো জায়গায় এই একটা পয়েন্ট এলো, সেখান থেকে এই একটা রোধ বেরিয়ে গেল, আবার এই আর একটা রোধ বেরোলো, এরকম আর একটা চলে গেল, ধরে 3টে রোধ 10, 10, 10 ওহম করে, এই পয়েন্ট বি পয়েন্ট। সেক্ষেত্রে আমরা এগুলোকে বলবো সমান্তরাল। কারণ যদি কারেন্টটাকে দেখিস, কারেন্টটা দেখ আসছে, এসে 3 ভাগ হয়ে যাচ্ছে, বিভাজিত হচ্ছে, এবং কিছুক্ষণ পর এসে আবার একসাথে মিলিতও হচ্ছে, কিন্তু একসাথে বেরোচ্ছে। এই ধরনের জিনিসপত্রকে আমরা সমান্তরাল সমবায় বলে থাকি। ঠিক আছে, তো এর ক্ষেত্রে সেই 1/1 করে যেটা বলছিলাম, তাহলে তুল্য রোধ 1/R, 1/R শুধু আর নয়, হচ্ছে 1/10 প্লাস 1/10 প্লাস 1/10 সমান সমান 10 তো লসাগু হয়ে গেল, 1 প্লাস 1 প্লাস 1, তার মানে 3/10। 3/10 কিন্তু রোধ নয়, রোধ হচ্ছে আরটা, আর 3/10 1/R। তো এই ব্যাপারটাকে একটা উল্টে দিলে আর সমান সমান 10/3। তাহলে এই পুরো ব্যবস্থাটার এ ও বি পয়েন্টের মধ্যে তুল্য রোধ হচ্ছে 10/3 ওহম। ঠিক আছে, আশা করি আপত্তি নেই। তোর আচ্ছা, কিলো ওহম কোনো জায়গায় যদি এরকম নিয়ে থাকে যে 3 কিলো ওহম, কিলো মানে তো বুঝিস হাজার, তো 3 কিলো ওহমকে 3000 ওহম, 3000 ওহম আরামসে লেখা যায়, লিখে দেবো। এবং যোগ করার সময় ধর কোনো জায়গায় এরকম সার্কিট দিয়ে দিল 10 ওহম, আর এখানে রইল 3 কিলো ওহম, যোগ করে 10 প্লাস 3 13 করে দিস না, একদম না, ভুল ভুল। 10 ওহমটা 10 ওহম, 3 কিলো ওহম মানে হচ্ছে 3000 ওহম। তো এই 3000 আর 10টাকে যোগ বিয়োগ করার সময়, যে কোনো কিছু যোগ বিয়োগ করার জন্যে আমাদের এককগুলোকে সেম হতে হয় না, তাই না? কিলো ওহমের সাথে ওহমকে কী করে জুড়বি তুই? তো একক দুটোকে সেম করে নিই, তারপর যোগ করবো। 10 আর 3000 মানে এখানে ব্যাপারটা দাঁড়াবে আমাদের 3010 মতো,
3000 আর 10। তো এই হচ্ছে রোধের শ্রেণী আর সমান্তরাল সমবায়। এবার কিছু ক্ষেত্রে তোদের সমবায়কে মিশিয়ে দিতে পারে। যেমন ধর যদি এরকম একটা সমবায় দেয় যে এই একটা রোধ, তারপর এরকম 3খানা, এই হলো আমাদের ই পয়েন্ট আর এই হলো আমাদের বি পয়েন্ট। এই রোধগুলো ধরে নে 30 করে, 30 ওহম করে, আর এটাকে ধরে নে 50 ওহম। দিয়ে বললো তুল্য রোধ কত। এইখানে তুল্য রোধ বার করার জন্য আমাদের একটুখানি ভেঙে চুরে করতে হবে। দেখ এই অংশটা তো সমান্তরাল, তাই না? কিন্তু আবার যদি দেখি এইটা আর এইটা দুটো পরপর আছে, তাহলে এখানে এই হলুদ দুটো পরপর আছে বটে, শ্রেণী বটে, কিন্তু সেই শ্রেণীর মধ্যে 3জন নিজেদের মধ্যে আবার সমান্তরাল মেশানো। করলে বোঝ, মানে করাটা দেখ কীভাবে করছি। তো এক্ষেত্রে আমরা কী করবো, আগে এই যে 3টে সমান্তরালে আছে 3টাকে আগে মিটিয়ে নেব, কারণ প্লেন সিম্পল বোঝা যাচ্ছে। 3টে সমান্তরাল মানে 1/, ওটাকে ধরলাম R1, ধরলাম, তাহলে হবে 1-এর 30, 1-এর 30, 1-এর 30, মানে 30 লসাগু হয়ে গেল, 1 + 1 + 1 মানে 3-এর 30, মানে 1-এর 10। তাহলে 1/R1 হলো 1-এর 10, তাহলে R1 হবে 10 ওহম। মানে এই যে পুরো 3টে সমান্তরাল আছে, প্রত্যেকটা তো 30 করে, কিন্তু টোটাল যখনই আসছে তখন 10 ওহম চলে আসছে। এখন ব্যাপারটা দেখতে গেলে অনেকটা সিম্পলি এরকম বলা যায় যে একটা 50 ওহমের লেগে রয়েছে রোধ, তার সঙ্গে একটা 10 ওহমের রোধকেও লাগিয়ে দিয়েছে। সার্কিটটাকে এভাবেও দেখা যায়, দেখা সম্ভব। তো সেক্ষেত্রে কী হবে, দুটো শ্রেণী, প্লেন শ্রেণী, কোনো ঝামেলা নেই, কিছু নেই, রোধও প্লেন। তুল্য রোধ যেটা R1 + R2 মানে 50 + 10 টোটাল 60 ওহম। বুঝলি, সহজ সরল ব্যাপার, তেমন কিছু না। এইরকম বা তোর সমান্তরালের মধ্যেও শ্রেণী ঢোকাতে পারে। যেমন ধর এরকম একটা সার্কিট দিল, ধর এই দুটো 15-15 করে ওহম, অবশ্যই এটা 30 ওহম আর এটা 15-15 করে। তো এখানে সমান্তরালের মধ্যে আবার শ্রেণী করে রয়েছে, যেটা আগে সুবিধা হবে সেটা করে নেব। এখানে এই 15 আর এই 15 দুটো আমরা সহজে করে নিতে পারি, তাই না? যদি এই দুটোকে দেখিস, দেখ 15 আর 15 ব্যাপারটা দাঁড়াচ্ছে 30 ওহম। আবার এই দুটোকে দেখলে শ্রেণী সমবায় 15-15 পরপর দুটো মিলে দাঁড়াচ্ছে 30 ওহম, তাই না? তাহলে পুরো সার্কিটটাকে এভাবেও আঁকা যায় যে একটা 30 ওহমের রোধ রয়েছে, তার এদিক ওদিক একটা 30 ওহম আর এদিকেও একটা 30 ওহম, সব 30 করে। তাহলে এবারে সমান্তরাল চলে এলো, আর সমান্তরাল চলে এলে তো আমরা জানি 1/R = 1/30, 1/30, 1/30। এটা মানে সেই 30 আর উপরে 3 মানে 1-এর 10, তার মানে R হলো 10 ওহম। বুঝলি, এইভাবে আমরা তুল্য রোধ বার করে থাকি। তুল্য রোধ তো নয়, বেরিয়ে গেল। এরপর যেটা সমস্যা হবে, সমস্যা ঠিক নয়, এরপর যেটা প্রশ্ন হবে, প্রশ্ন হতে পারে কি না, তোকে ধর বললো আমার একটা এরকম সার্কিট রয়েছে, দুখানা 10 ওহম 10 ওহম করে লাগিয়েছি আমি, এ ও বি এর মধ্যে তুল্য রোধ বার করে দিবি। তুল্য রোধ কত আসছে, 20 ওহম। এখানে শেষ নয়, বলবে তাহলে বলো যদি আমি এ ও বি প্রান্তে একটা ধর 100 ভোল্টের ব্যাটারি লাগাই, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। যদি আমি এই এ ও বি প্রান্ত দুটোর মধ্যে একটা ব্যাটারি লাগিয়ে দিই, ব্যাটারির ভোল্ট কত না, 100 ভোল্ট। তো সেক্ষেত্রে এই রোধগুলোর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ যাবে, যে প্রবাহ মাত্রা, সেই আইটা কত। আর এখানে আমাদের সাহায্য করবে প্রথমে সেই সূত্রটি, তথা V = RI। V = RI যদি দেখি, V মানে হচ্ছে বিভব প্রভেদ,
ভোল্টেজ, কত ভোল্ট দিয়েছি? 100 ভোল্ট। আর হচ্ছে তুল্যরোধ, তুল্যরোধ কত বেরিয়েছে? 20 ওহম। তাহলে আমাদের বার করতে হবে আইটা। মেন সূত্র ভি ইকুয়ালস টু আর আই, বার করতে হবে আই। তাহলে একটুখানি সূত্রটা পাল্টে নেব যে ভি বাই আর সমান সমান আই। ভি বাই আর সমান সমান আই মানেই হচ্ছে আই সমান সমান ভি বাই আর। তো ভি এর জায়গায় ভি এর মান বসিয়ে দিই, আর এর জায়গায় আর এর মান, ব্যাপারটা দাঁড়াচ্ছে 5। তাহলে আমি এখান থেকে বলতে পারি আই সমান সমান 5 অ্যাম্পিয়ার। ঠিক। পয়েন্ট টু বি নোটেড, ভিকে সবসময় ভোল্টেই মাপবো, ভোল্টে রাখবো। অঙ্ক যখনই করছি, হিসেব যখনই করছি, ভোল্টে করব। আর কে সবসময় ওহমে ধরবো, যদি কখনো কিলো ওহম থাকেও বা মেগা ওহম যাই থাক, সব কটাকে ওহমে টেনে এনে তারপর আই যখন করব, আই সবসময় অ্যাম্পিয়ারে। কখনো যদি তোরা দেখতে পারিস যে 3 মিলি অ্যাম্পিয়ার, 3 মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে 3/1000 অ্যাম্পিয়ার। ঠিক আছে, রোধের ক্ষেত্রেও তাই। আর ধর বললো 5 কিলো ওহম, 5 কিলো ওহম মানে হচ্ছে 5000 ওহম, 3টে শূন্য বাড়িয়ে দেবো। বা ধর আর বললো 7 মেগা ওহম, 7 মেগা ওহম মানে তোর 6টা শূন্য বাড়িয়ে দেবো। মেগা মানে হচ্ছে 6টা শূন্য, কিলো মানে 3টে। ঠিক, এরকম এরকম। এতক্ষণ যদি বোঝা গেল আশা করি। এটা নর্মাল ব্যাপার। ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা এখানেও শেষ নয়। আর একটা সূত্র শুরুতে করেছিলাম, মনে পড়ছে? পি ইজ ইকুয়ালস টু ভি আই। একদম। তোকে এই যে ধর এই সার্কিটটার উপরেই শিখে নি। এই সার্কিটটায় তো আমরা তো আই বার করে নিলাম, তাই না? কারেন্ট কত আছে বার করে ফেলেছি। ধর এখন প্রশ্ন করতেই পারে কেউ, যে এই সার্কিটের মধ্যে শক্তি ক্ষয়ের হার কত হবে, কত ক্ষমতা হবে এর, কত ক্ষমতা ব্যয়িত হবে বা এরকম কিছু। মানে আমাদেরকে পি বার করতে বলা হচ্ছে, পি পাওয়ার ক্ষমতা। তো পি বার করার সহজ উপায় কি? একটু আগে যেটা দেখলাম যে পি সমান সমান ভিআই। ভি এর মান কি আমি জানি? ভি এর মান, হ্যাঁ জানি, ভি 100 ভোল্ট। বসিয়ে দিই 100 ভোল্ট গুণ আই এর মান কি আমি জানি? আই জানি, বার করেছি তো, 5 অ্যাম্পিয়ার। তাহলে বসিয়ে দিই 5 অ্যাম্পিয়ার। শুধু এই ভি আর আই এর মানগুলো বসাচ্ছি, ঠিক আছে, ভোল্ট আর অ্যাম্পিয়ারটা লিখবো না। তাহলে ব্যাপারটা 100 ইন্টু 5 কত হয়? 500। 500 কি? 500 ওয়াট। বা যেটাকে লেখা হবে আমাদের 500 ওয়াট, এরকম করে। বাল্বের তোরা দেখিস না, 100 ওয়াটের বাল্ব, 20 ওয়াটের টিউবলাইট বা ইত্যাদি ইত্যাদি, এত ওয়াট তত ওয়াট। ওয়াট মানে কি? সেই ওয়াট মানে হচ্ছে এই ওয়াট। ধর, আচ্ছা পি, ধর একটা 100 ওয়াটের বাল্ব রয়েছে, 100 ওয়াটের বাল্ব, হতেই পারে, থাকতেই পারে, ক্ষতি নেই। তার মানে কি পি হচ্ছে 100। এক্ষেত্রেও তাই, কখনো যদি কিলোওয়াট বলে, কিলোওয়াটটাকে ওয়াটে করে আনবো, তারপর হিসেব। তো পি হচ্ছে 100। আমি ওই বাল্বটাকে কত ভোল্টে চালাচ্ছি? সাধারণ আমাদের যে বাড়ির কারেন্ট সেগুলো যায়, সেগুলো চলে, বাড়ির যে কারেন্ট, এসি কারেন্ট, সাধারণত 220 থেকে 240 ভোল্ট হয় সাধারণত। হিসেব করার সময় আমরা অলওয়েজ 220 ভোল্ট নিয়ে কাজ চালাই। তো ভিও পেয়ে গেলাম 220 ভোল্ট। তো যদি এখন আমাকে তড়িৎ প্রবাহ মাত্রা বার করতে হয়, প্রবাহ মাত্রা কত, তো পি ইজ ইকুয়ালস টু কি? ভিআই। তাহলে আই ইজ ইকুয়ালস টু পি বাই ভি, মানে 100/220, একটা কাটলো 10/22 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রা 10/22 অ্যাম্পিয়ার। সুন্দর, বুঝে গেলি? তারপর ধর তোদের মোবাইলে সেই চার্জার থাকে না, এখন তো অনেক রকম থাকে, দেখবি ওর পিছনে লেখা থাকে, ধর একটা চার্জার রয়েছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের চার্জার, মানে 5 ভোল্ট সাপ্লাই দেবে এবং 2 অ্যাম্পিয়ার করে সাপ্লাই দেবে। তাহলে পি ইজ ইকুয়ালস টু আমরা কি জানি? ভিআই। পি ইজ ইকুয়ালস টু
ভি ইন্টু আই মানে 10। তাহলে তো যে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের চার্জার ওটা আসলে 10 ওয়াটের চার্জার। বুঝলি? আগে সেই প্রাচীনকালের নোকিয়ার ছোটো ছোটো ফোনগুলো মনে আছে? নোকিয়া, তারপর চায়না ফোন যেগুলো ছিল, ওই সুইচ টেপা ফোন যেগুলো বলি আমরা, তাদের চার্জারগুলো অলওয়েজ হয় 5 ভোল্ট 500 মিলি অ্যাম্পিয়ার। 5 ভোল্ট 500 মিলি অ্যাম্পিয়ার। কী বললাম? মিলি অ্যাম্পিয়ারে কোনো হিসেব নয়, সবাইকে অ্যাম্পিয়ারে নিয়ে যাও। তাহলে 500 মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে 500/1000 অ্যাম্পিয়ার। 500/1000 অ্যাম্পিয়ার অর্থাৎ কেটে যদি দিই 1/2 অ্যাম্পিয়ার, হাফ অ্যাম্পিয়ার। তো পি ইজ ইকুয়ালস টু ভিআই। ভি হচ্ছে 5, আই হাফ, 5/2, 2.5, 2.5 ওয়াট। পি 2.5 ওয়াট। সেই চায়না ফোন বা নোকিয়া যে ফোন, তাদের যে চার্জারগুলো ছিল, ইনফ্যাক্ট জিও ফোনেরও বোধ হয়, অবশ্য জিও ফোনটা ঠিক খেয়াল নেই, তো এগুলোতে আমাদের 2.5 ওয়াট করে চার্জার, 2.5 ওয়াট করে খাবে প্রত্যেক মুহূর্তে কারেন্ট। 4.5 ওয়াটেজ পেয়ে গেছি। 10 ওয়াট 20 ওয়াটের তো বাল্ব নয় হলো, আমাদের এখন চার্জারের ওয়াটেজ জানি, কত ওয়াটের চার্জার, কত ওয়াট করে কত কারেন্ট খাচ্ছে চার্জারটা। এবার তোর এখন তো সব ফাস্ট চার্জার বেরিয়েছে, তাই না? ধর কী ধরা যায় বলতো, ধর 23 ওয়াটের একটা ফাস্ট চার্জার, 33 ওয়াটের ফাস্ট চার্জার, 33 ওয়াটের ফাস্ট চার্জার আমাকে বলে দিয়েছে। 33 ওয়াটের ফাস্ট চার্জার, এবং তাতে বললো যে 9 ভোল্ট অবধি ম্যাক্সিমাম ভোল্টেজ যায়, বা হয়তো 12 ভোল্ট অবধি ভোল্টেজ যায়। খুব ভালো কথা, 12 ভোল্ট ভোল্টেজ যায় মানে ভি 12 হয়ে গেল, আর পি হয়ে গেল 33। তাহলে আই কত? পি ইজ ইকুয়ালস টু ভিআই। পি ইজ ইকুয়ালস টু ভিআই, আই সমান সমান পি বাই ভি। তাহলে আই ইকুয়ালস টু পি বাই ভি মানে 33/12। 33/12 দিয়ে কাটে না খুব একটা ভালো, যা হোক কিছু একটা আসবে। এই মানটা হলো ওর কারেন্ট, তড়িৎ প্রবাহের। তাহলে অত অ্যাম্পিয়ার করেও সাপ্লাই দেবে প্রতি মুহূর্তে, 9 ভোল্ট কি 12 ভোল্টে। আর 33 ওয়াটের চার্জার বা 10 ওয়াটের চার্জার মানে যে সবসময় 33 ওয়াট কি 10 ওয়াটই খাবে তা কিন্তু নয়। কারণ ব্যাটারি যখন চার্জ হয় না, প্রথম দিকেও ফুল স্পিডে চার্জ নেয়, যত চার্জ বাড়বে তত স্পিড কমে যায়। ধর প্রথম মুহূর্তে যদি 10 অ্যাম্পিয়ার করে টানে, কিছুক্ষণ পর দেখবি 5 অ্যাম্পিয়ার হয়ে গেছে, কিছুক্ষণ পর দেখবি 2 অ্যাম্পিয়ার হয়ে গেছে, দিয়ে ধীরে ধীরে 1 অ্যাম্পিয়ার, দিয়ে ধীরে ধীরে হাফ, এবং করতে করতে একটা সময় 0 অ্যাম্পিয়ার। আর যখন এই 0 অ্যাম্পিয়ার হয়ে যায় আর কোনো কারেন্ট টানে না, তখন আর বুঝি চার্জ হয়ে গেছে, আর চার্জ দেওয়ার জায়গা নেই। তো 10 অ্যাম্পিয়ারের চার্জার মানে হচ্ছে 10 অ্যাম্পিয়ারও ম্যাক্সিমাম কারেন্ট দেবে। তার মানে ওই যে আমাদের যে ওয়াটেজটা লেখা আছে, ধর 20 ওয়াট 30 ওয়াট 50 ওয়াট যাই ওয়াট থাক, সেইটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট, ম্যাক্সিমাম ওয়াট, সবচেয়ে বেশি যেটা খাবে। যত সময় যাবে ভোল্টেজ পাল্টায় না, ভোল্টেজ সেম থাকে, কারেন্টটা ধীরে ধীরে কমে, কাজেই ভিআইটাও কমবে, কাজেই পাওয়ারটা কমবে। 10 থেকে হয়তো কিছুক্ষণ পর 5 ওয়াট খেলো, কিছুক্ষণ পর 3 ওয়াট 2 ওয়াট, এরকম করে করে কমতে 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 এই হচ্ছে আমাদের চার্জার। এবার আরেকটু হিসাব করা যাক যে আমার অ্যাকচুয়ালি কারেন্ট খরচা কতটা হচ্ছে, কতটা পুড়ছে বা কী হারে পুড়ছে সেটা নিয়ে বুঝলাম, খরচা কতটা হচ্ছে, অ্যাকচুয়াল কত টাকা লাগবে, কত বিল আসছে আমার চার্জারের জন্য। একটা চার্জার ধর এই 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের চার্জার, ওইটা নিয়ে হিসাব করছি। 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের চার্জার মানে হলো 10 ওয়াটের চার্জার। 10 ওয়াট, খুব ভালো কথা। তুই এই ফোন ধর দিনে 2 বার চার্জ দিস, ফোন দিনে 2 বার, দিনে 2 বার, প্রত্যেকবার 1.5 ঘন্টা করেছ, 2 বার 1.5 ঘন্টা করে কতটা বিদ্যুৎ পুড়েছে সেটা বার করার জন্যে সিম্পল পাওয়ারটাকে নিয়ে তার সাথে সময়কে গুণ করে দে। মানে 10 ওয়াটের চার্জার 1.5 ঘন্টা হলো 15 ওয়াট ঘন্টা। 15 ওয়াট ঘন্টা করে কারেন্ট তোর খাচ্ছে প্রতিদিন। 15 ওয়াট ঘন্টা মানে কতটা আসবো, খুব একটা বেশি নয়। তো 15 ওয়াট ঘন্টা করে আমাদের প্রতিদিন কারেন্ট যাচ্ছে, মানে কারেন্ট খাচ্ছে, শক্তি অপচয়, মানে শক্তি ব্যবহার করছে।
তো সারা মাসে ধরলাম 30 দিন, সারা মাসে 30 দিন মানে 15 × 30 অর্থাৎ 450 ওয়াট ঘন্টা। এত পরিমাণ কারেন্ট খাবে ও এক মাসে, তাই না? তো এক মাসে যদি 450 ওয়াট খায়, কত টাকার হিসেবে সেটা বার করার জন্য আমাদের সবার আগে করতে হবে কি, এটাকে ধরে 1000 দিয়ে ভাগ করে দাও। 1000 দিয়ে ভাগ করলে ওয়াট আওয়ার থেকে ওটা কিলোওয়াট আওয়ার হয়ে যাবে। মানে 0.45 0.45 কিলোওয়াট আওয়ার। আর এই কিলোওয়াট আওয়ার মানেই হলো বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, বা শর্টে যেটাকে আমরা বলি ইউনিট। 3 ইউনিট কারেন্ট পড়েছে, 4 ইউনিট কারেন্ট পড়েছে, সেই ইউনিট। আমার কারেন্ট কত পড়লো? 0.45, মানে প্রায় হাফ ইউনিট। তো দেখছিস দিনে 2বার করে 1.5 ঘন্টা করে চার্জ দিয়েও হাফ ইউনিট করেই প্রায় পড়ছে প্রত্যেক মাসে। আর এক এক ইউনিটের দাম এখন যা চলছে ওঠা নামা করে, মোটামুটি ওই 6 টাকার আশেপাশে ধর, বড় জোর গড়ে গড়ে। তার মানে 0.45 মানে প্রায় 3 টাকা, মাসে 3 টাকা করে খরচা হচ্ছে, খুব বেশি না। সেই জন্য অতটা হিসেবে কেউ ধরেও না। কিন্তু ধর সেম জিনিস তুই চার্জের জায়গায় একটা পাখা চালালি, একটা পাখা যদি তোর 1.5 ঘন্টা করে, ধর দিনে পাখা তো আর 1.5 ঘন্টা চলে না, 3 ঘন্টা করেই ধরলাম, চল 3 ঘন্টা করে যদি চলে পাখাটা, তাহলে সারাদিনে পাখা হয় 100 ওয়াটের মোটামুটি। হ্যাঁ, তো P×T মানে 100 × 3 মানে 300 ওয়াট আওয়ার। এত কারেন্ট প্রত্যেক দিন খাচ্ছে, তাহলে এক মান্থে 300 × 30, 9000 কিলোওয়াট আওয়ার। 9000 কিলোওয়াট আওয়ার 1000 দিয়ে ভাগ করলে 9000 ওয়াট আওয়ার, কী সব বলছি। তো 1000 দিয়ে ভাগ করার পর আসবে 9 কিলোওয়াট আওয়ার, বা 9 ইউনিট, বা 9 বিওটি। 9 ইউনিট কারেন্ট পড়ছে এক মাসে, যদি 3 ঘন্টা করে শুধু চালাস। কিন্তু পাখা 3 ঘন্টা কে চালায়? পাখা তো অনেকক্ষণ চলে, ধর দিনে 12 ঘন্টা, তাহলে 100 × 12, মাসে 30 দিন, তাহলে × 30, একেবারে 36,000 ওয়াট আওয়ার, মানে 36 ইউনিট। 36 ইউনিট কারেন্ট পড়ছে মাসে শুধু পাখাটার জন্য, একটা পাখার জন্য। অন্যান্য পাখাটাও রয়েছে, বুঝলি? অন্যদিকে ধর আমরা যে প্রচণ্ড ধর গিজার, জল গরম করে গিজার মোটামুটি ধরে নিলাম 3000 ওয়াট সম্ভব। তো সেক্ষেত্রে পাওয়ার কনজাম্পশন কত? P×T 3000, ওয়াটেজটা প্রচুর, কারেন্ট প্রচুর খায়, কিন্তু সারাদিনে চলে কতক্ষণ গিজার একটা? চান করতে যাবি ততক্ষণ, একজনে চান করার জন্য গিজার কতক্ষণ লাগে? 10 মিনিট খুব বেশি হলে, 3-4 জনের ফ্যামিলি হলে 30-40 মিনিট, তাই তো 30 মিনিট ধরলাম গড়ে, তাহলে × 30 না তো 30 মিনিট মানে হচ্ছে আধ ঘন্টা। তাহলে আধ ঘন্টা চলার ফল অ্যাট দি এন্ড 1500 করে তৈরি হলো। তো এটা হচ্ছে একদিনে। এক মাসে কী হবে? এই 1530 গুণ মানে 45,000, মানে 45 ইউনিট। দেখ 100 ওয়াটের পাখাও 36 ইউনিট খাচ্ছে, 3000 ওয়াটের গিজার সে খাচ্ছে 45 ইউনিট, খুব একটা তফাৎ নেই। ইনফ্যাক্ট পাখাও তো একটা থাকবে কি, তা তো নয়, 2-3টে থাকে, তো 2টো থাকলো, 2টো পাখা হলেই তো 72 ইউনিট হয়ে গেল। তো ওভারঅল পাখায় কারেন্ট বেশি খাচ্ছে গিজারের চেয়ে, কারণ ওটা চলে বেশিক্ষণ। গিজারের শক্তি খায় খুব বেশি, কিন্তু খুব বেশিক্ষণ চলেও না, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায়। তো সেই হিসাবে কোনোটা যে কারেন্ট বেশি পড়ে মানে বেশি খরচা করাবে তা ঠিক নয়, কতক্ষণ ধরে চলছে সেটাও ম্যাটার করছে। পাখার কারেন্ট কম, কিন্তু এতক্ষণ ধরে চলে যে
ওভারঅল মিলেমিশেও গিজারের চেয়ে বেশি খরচা করে দিতে পারে তোর। যারা বেশি ওয়াটের জিনিসপত্র তাদেরকে এতটা খারাপ চোখে দেখার কিছু নেই, তারা খুব বেশি খরচাও করায় না, বুঝছো? এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। লাস্ট একটা জিনিস বলে শেষ করব, সেটা হচ্ছে জুলের সূত্র। মনে রাখবি এইচ হচ্ছে I²RT। এখান থেকে জুলের 3টে সূত্র আসে। প্রথম সূত্র কি? যে না পরিবাহিতে উৎপন্ন তাপ, এইচ হচ্ছে পরিবাহিতে উৎপন্ন তাপ। পরিবাহিতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক। ভালো করে ভাষা বইতে দেখে নিবি, আমি গড়ে করছি একটা। পরিবাহিতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক যদি যদি রোধ বাদে, এটা রোধ বাদে বাকি যোজন ধ্রুবক থাকে, মানে যদি তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় ধ্রুবক থাকে, তাহলে H সমানুপাতিক R যদি I কনস্ট্যান্ট এবং T কনস্ট্যান্ট। দ্বিতীয় সূত্র একই রকম, তড়িৎ পরিবাহিতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতিক। তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতিক, তাপ প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতিক যদি যদি রোধ ও প্রবাহের সময় স্থির থাকে। প্রবাহের রোধ এবং সময় মানে এই সমানুপাতিক I², যেটা যদি R কনস্ট্যান্ট থাকে এবং T কনস্ট্যান্ট থাকে। একই রকম তৃতীয় সূত্র, যে তাপ সময়ের সাথে সমানুপাতিক হবে যদি বাকিটা ধ্রুবক থাকে। একই রকম বই দেখে নিই, সেই সমানুপাতিক T হবে যদি R থাকে কনস্ট্যান্ট এবং I থাকে কনস্ট্যান্ট। এই হচ্ছে আমাদের জুলের 3টি সূত্র। আর এই 3টাকে মেলানোর ফলে H সমানুপাতিক R, H সমানুপাতিক I², H সমানুপাতিক T, 3টাকে জুড়ে দিলে হয়ে যায় H সমানুপাতিক I²RT। পরিষ্কার? আজকের ব্যাপারটিকে এখানেই থামাবো। তাহলে আমরা কি কি দেখলাম? প্রথমত দুটি সূত্র, V = RI এবং P = VI। তারপরে P = VI সূত্রটাকে অন্যান্যভাবে লেখার পদ্ধতি, শ্রেণী সমান্তরাল সমবায় বলতে কী বুঝি এবং তাদের তুল্য রোধ কীভাবে বার করা হয়, এবং শ্রেণী সমান্তরাল সমবায়কে তুল্য রোধ বার করার পর দুটোকে মিশিয়ে যে সমবায়গুলো তাদের যে রোধ সেগুলো কীভাবে বার করা হয়, এবং অবশেষে কোনো রোধের সমবায়ের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বার করা V = RI ব্যবহার করে, বা তড়িৎ ক্ষমতা কত খাচ্ছে সেটা বার করা P = VI ব্যবহার করে, মানে সূত্র দুটোর ব্যবহার এইসবই। এবং তার সাথে শিখলাম ওয়াটেজ। ওয়াট বলতে কি, শক্তি খরচার হিসেব কীভাবে করে, ওয়াটের হিসেব কীভাবে করে, ওয়াট আওয়ার, কিলো ওয়াট আওয়ার, এসব। এক ইউনিট মানে কি, কতটা শক্তি খরচা হলে 1 ইউনিট হয়, এইসব কিছু। ঠিক আছে? ও আর একটা শেষ কথা বলে নি, শেষ কথা তেমন কিছু, তোর ওয়াট মানে হলো জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড বা ওয়াট মানে হচ্ছে পাওয়ার। তাই যদি ওয়াটকে সেকেন্ড দিয়ে গুণ করে দিস তাহলে চলে আসবে জুল। একটু আগে দেখছিলাম, মনে হচ্ছে 0.45 কিলো ওয়াট আওয়ার। কিলো ওয়াট আওয়ার মানে হচ্ছে 4500 ওয়াট আওয়ার। 4500 ওয়াট আওয়ার মানে 4500 ওয়াট গুণিতক 1 আওয়ার, মানে 4500 ওয়াট গুণিতক 1 ঘন্টায় 3600 সেকেন্ড। যখন এই ওয়াট আর সেকেন্ডের ব্যাপারটা চলে আসছে, তাহলে 4500 ইন্টু 3600 যা আসবে তত জুল হয়ে গেল ব্যাপারটা। ওয়াট থেকে জুল এভাবে যাওয়া যায়। সেকেন্ডে যতক্ষণ ধরে কারেন্টটা পড়ছে সেটাকে সেকেন্ডে বার করে গুণ করে দাও। যদি ইউনিট বার করি তখন ঘন্টায় রাখবো, যদি জুল বার করতে চাই সেকেন্ডে করে দেবো। সেকেন্ডে বার করে গুণ করে দাও, ওয়াট ইন্টু সেকেন্ড, প্লেন জুল চলে আসবে, কোনো ঝামেলা নেই, ঝক্কি নেই, কিচ্ছু নেই, সহজ সরল। ঠিক
বেশ, আজকে এটাকে তাহলে এখানেই ইতি টানছি। তোদের ওই ওয়্যারিংয়ের ওই পার্টগুলো আরও দু একটা ছোটো ছোটো ফিউজ ওইসব খুচখাচ কথা কিছু আছে যেগুলো বলার কিছু হয়নি, সেগুলো দেখিস, বাকি পরে দেখা যাবে। এই ভিডিওতে আপাতত এটুকুই।